আচ্ছা, আ নারীর যে মূল্যায়ন, যে অবমূল্যায়ন করি আমরা, যেইভাবে আমরা এত খেয়াল করি না, এই যে সমাজে আমরা নারীদেরকে অবমূল্যায়ন কোন অবস্থায় নিয়ে গেছি। আচ্ছা, নিয়ে গেছি দেখেন, আপনার পার্শ্ববর্তী কিছু দেশ আছে যেখানে নারীদের অবমূল্যায়নের ব্যাপারে কথা বলা হয় বা প্রসেসিং হয়, সেটা তাকায় দেখেন। সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে একটা সময় ছিল নারীদেরকে সতীদাহ প্রথা করতো, তাই ঠিক না? ওইটাও আন্দোলন করে বড় বড় ইয়েদের, যারা কিনা আপনার এই সমাজে ভালো কাজ করে গেছে, তারা এগুলো বন্ধ করে গেছে, হ্যাঁ। তা তারপরে আসেন হইলো যে বর্তমান যে নারীদের অধিকার, আমাদের পারিপার্শ্বিক যে দেশ, এগুলা না আমরা নিজেরা কোন পর্যায়ে এসে দাঁড়াইছি সেটা আপনি খুব ঠান্ডা মাথায় আপনি যদি খেয়াল করেন দেখবেন, নারীদেরকে আমরা একটা বৃত্তাকার গণ্ডির ভিতরে ব্লকিং করে ফেলেছিলাম। যে এটা বিভিন্ন মানে কালক্রমে প্রায় অনেক বছরের একটা রিজম, মানে শতাব্দী বছরের মতো কি দেখানো হয়েছিল যে এখানে ধর্মীয় ও অনুশাসন কথাবার্তা দিয়ে, ধর্মীয় আলোচনা যেগুলা দিয়া যে নারীদেরকে ব্লক করা হয়েছে, যে তাদেরকে তুমি টোটালি ঘরে রাখার রাস্তা, যে বের হওয়ার দরকার নেই, তাদেরকে বের হইলেও তারা হিজাব টিজাব করে এবং সব কিছু করে করবে। এটা একটা ধর্মীয় অনুশাসনের ব্যাপার হয়ে দাঁড়াইছিল, হ্যাঁ। যে সেটা সুন্দর ছিল, নারীরা ঘরে থাকলে ভালো, কিন্তু একটা সময় এসে দেখা গেল যে নারীদেরকে ঘর থেকে বের করার জন্য কারো কিছু করতে হয়নি। কারণ ওই তারা তাদের, আপনি প্রথম গভীরভাবে যখন চিন্তা করবেন যে আপনি সমাজে যেই আইনটা বা মানে সামাজিকতার যে ব্যাপারটা রাখছেন, যে একটা নারী ঘরে থাকবে, একটা পুরুষ চিন্তা করছে, সমাজের সব পুরুষরা এভাবে চিন্তা করছে, আমি আপনি সবাই, যে নারীকে আমরা ঘরে রাখবো, বের হলে তাকে মানে টোটাল ব্লক করে বের করব, যাতে সে তার স্বাধীনতা বলতে নারী অনেক সময় চায় যে আরেকটু নিজেকে এক্সপ্লেন করতে, দেখাইতে বা করতে, এটা যাতে না হয়, সে যাতে তার ফিগার, তার শারীরিক কোনো অংশ না বের হয়ে যায়, এরকমভাবেই আমরা এটা ধর্মীয়ভাবে রাখার চেষ্টা করছি। কিন্তু এই ঘরে কিন্তু তাদেরকে আমরা ওইভাবে যে ধর্মীয় অনুশাসনের মধ্যে রেখে তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখবেন, সেটা অনেক সময় হয় নাই। তখন এই নারীরা কি সংসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাই এটাই স্টার্টিংয়ের মাত্রা। ধরে নেন, প্রথমত হইল সমাজের দারিদ্রতা আছে একটা জায়গায়, দারিদ্রতার কোষাঘাত পদে পদে আছে। তো দেখা গেছে একটা বাবার 5টা সন্তানের মধ্যে 3টা মেয়ে, 2টা ছেলে, ছেলে 2টা কোনো রকম ইনকাম করে, ওই 3টা মেয়ে সেও ভালো অবস্থায় যায় না। এই জন্য গার্মেন্টসে কাজ করার কর্মী নারী প্রায় 70 থেকে 80%, তারা বেশি। তারা কেন? কারণ তাদের ওই যে বেঁচে থাকার জন্য অবলম্বন একটু সুই ফুরি এগুলা ভালো পারে, ওইখানে তাদেরকে জায়গা দেয়, এবং কোম্পানিও চিন্তা করে নারীরা বেশি কাজ করে, ছেলেরা ঘোরাঘুরি করে। তো এই যে প্রসেসের মধ্যে তাদের কাজ করানোর জন্য এখানে চলে গেল। ওইখানে কিছু ড্রেসটই আছে যে গার্মেন্টসে একটা জায়গায় সে চাকরি করতে করতে দেখা গেছে যে সকাল সে 8টায় যায়, রাত্রে আসে সে হয়তো রাত্র 10টায়, 8টায়, সন্ধ্যা 6টায়, বিভিন্ন টাইমে বের হয়। এই যে সময়টা সে এখানে পরিশ্রম করে, নারীরা চায় কি একটু ঘরে পরিশ্রম করে, ঘরে একটু কাজবাজ করবে, তারা ওইখানে ঘুম দিবে, তারপরে আবার স্বামী সংসার, এগুলো সব কিছু। কিন্তু ওনার এইটা নাই, কারণ উনি তো ছেলের মতো আচরণে চলে গেছে, খাবার টাকা লাগবে। তো আয়সা যখন আবার সে রান্না বান্না কোনো রকম করে বা বাইরে হোটেলে খেয়ে ঘুমায় পড়ে আবার তার জীবনে সুখের যে একটা ছোঁয়া, এটা খুঁজে পাওয়াটা তার জন্য সো হার্ড। তখন সে আবারই বের হয়ে যায়। বের হয়ে, আসলে নারীকে তো আল্লাহ এইভাবে তৈরি করে না, সে হলো কোমল, এবং আমরা পুরুষ এবং নারী এক ধরনের না। তাদের আচরণ, তাদের কথা বলা, তাদের সহজ সরলতা, তাদের চিন্তা চেতনা, দুইটা কিন্তু সিমিলারিটি না। তো সিমিলারিটি তখনই হয় যদি দুইজন একই ধরনের তৈরি হইতো, ঠিক আছে? তো এরকম করে নাই আল্লাহ। তো মানব সৃষ্টির মধ্যে নারী একটা সৌন্দর্য, তারা অনেক সুন্দর একটা জিনিস। মানুষ সবাই মানুষের একটা মানব, তাকে ভালোবাসার জন্য সবাই আসে। একটা নারী দেখবেন একটা এলাকায় সুন্দর মেয়ে হলে 5টা ছেলে আসে, তাকে প্রেম নিবেদন করে, ভালোবাসতে চায়, বিয়ে করতে চায়। তো এই নারী ওই বিয়ের থেকে আস্তে আস্তে কি ওইখানে বের হয়ে যায়। তখন ওইখানে সে চিন্তা করে যে আমি যে বেতন পাই এটাতে সংসার চলে গেল, আবার আরেকটা বিয়ে করব, সেও তো ছেলে, এবং ওই ছেলেগুলা তাদের সাথে কন্টিনিউ তাকে অবমূল্যায়ন করে একটা মানুষ হিসেবে চোখে দেখে মানুষ, ঠিক আছে? একটা চাকরি করে গার্মেন্টস কর্মী, এই যে একটা কথা, এটা কি করে ওই নারীকেও
মানে কষ্ট দেয়। তখন কিন্তু তার কিন্তু জৈবিক চাহিদা থাকে, তার পারিবারিক চাহিদা থাকে, অর্থবিত্তের চাহিদা থাকে, পণ্যের চাহিদা থাকে। কিন্তু এই যে সে চলে রাস্তা দিয়ে, তখন তার ভিতরে একটা সৃষ্ট হয় কথাবার্তা যে আমি কেন এই রাস্তায় আছি, আমি যাই করি, আমার উচিত আমি আরেকটা ছেলে থাকুক, তাদের ওইখানে বিয়ে শাদি কম বা করলো, সেই ছেলে কিছুদিন সংসার করছে, একটা সন্তান হইলো বা হলো, চলে গেছে গা। তখন তার ওই যে সমাজের পুরুষ যে শাসন করে চলতে চাইছে ওইটা সে আর দিতে পারে না। তখন রাগ লাগে তার যে আমি যে এত কিছু করলাম, সে তো আমাকে ফালাই চলে গেলো, আমি তো এখন নিজের জীবনকে কি করি, এরকম এই শ্রেণীর লোকগুলো আবার গার্মেন্টসে যায়। ঠিক আছে না? আচ্ছা, বাবা মার কাছ থেকে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ওই নারীকে দেখবে কে? যেহেতু তার হাজবেন্ড নাই, নাই, তখন সে বিপদে পড়ে। হাজবেন্ড তো তার একটা নারীর জন্য অলংকার, এটা আল্লাহর নিয়ামত। শেষ তার বৃদ্ধ বয়স পর্যন্ত বাবা মা তারা একসাথে থাকে, মানে নারী পুরুষ একসাথে থাকে, এই যে বিবাহ বন্ধনে। আচ্ছা, এই বিবাহ বন্ধন আল্লাহ যে সিস্টেমটা দিছে এটা আসলে অসাধারণ নিয়ামত। আল্লাহকে আলহামদুলিল্লাহ যে তার প্রতি ভালোবাসা বেড়ে যায়, যে মানুষের এত 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 দয়াদ্র একটা সিস্টেম দিছে যেটা পৃথিবী বেঁচে থাকে সুন্দরভাবে। ঠিক আছে, শৃঙ্খলার ভিতরে সংসার। এই যে আসেন এরপরের অংশ, এই যে কিছু মেয়েরা যখন আমাদের এই যে সমাজের যে পুরুষ শাসিত আমরা বলি, পুরুষের চোখ দিয়ে দেখি যে নারীর একটা পণ্য রেখে দিতেছি ঘরে আটকানোর জন্য, সেটা যুগ যুগ ধরে যখন হইছে, তখন এখানে মানুষের প্রতি মানুষের মায়া মমতা কমে গেছে। মানুষের কি কমছে? ওই নারী আস্তে আস্তে কি বিদ্বেষ হয়ে গেছে, পুরুষ বিদ্বেষী। দেখা গেছে সে তার স্বামী অক্ষম, তার শারীরিক মানসিক সব কিছু সামলাইতে, তারপরেও সে তার সাথে ওইভাবেই রাখতে চেষ্টা করে। তখন এই যে এখন যে যুগটা আসলো যেটা বলে জেনজি যুগ, তা এখানে খেয়াল করতেছি যে যারা কিনা আপনি খেয়াল করেন শুধু এইখানের টিনেজ মেয়ে বা 23-24-এর ইয়ং মেয়ে, তারাই কিন্তু শুধু এই বিভিন্ন কাজের সাথে যুক্ত না। আপনি ওই যে 40 বছর আগে বা 30 থেকে 40 বছর আগের যে মহিলা যাদেরকে আমরা ঘরে আটকে রাখছিলাম, ওই মানে যে তারাই কিন্তু সংসারে 2 বাচ্চা 3 বাচ্চার মা, তার সন্তান এখন কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, তারপরও সে এখন ইয়ং, কিন্তু সে তার মানসিক মানবিক চাহিদা সব কিছু পূর্ণ হয় নাই। এটা একটা সমাজের ক্ষত রয়ে গেছিল, যে তার যে চাওয়া ছিল, যেমন তার বাবা তারে জোর করে ওই সময় বিয়ে দিয়ে দিছে, একটা তার পছন্দের পুরুষ ছিল না, অপছন্দ। সে পছন্দ করতো মিডিয়ার জগৎ, মিডিয়াকে লাইক করত, সে পছন্দ করত ঘোরাফেরা, সে পছন্দ করত আড্ডা, তার জীবনে ওইটা একটা এম ছিল যে আমি কিছু আড্ডা দিব, বিভিন্ন ক্যান্টিনে বসে, বিভিন্ন রেস্টুরেন্টে বসে আমার বন্ধু থাকবে বান্ধব। এগুলা সে যখন পায় নাই, তখন এইটা একটা দিনে দিনে একটা বড় জায়গায় ক্ষোভ সৃষ্টি, বা তার চাওয়াগুলা তার বড় হয়ে তার মাথায় কাজ করতেছিল। যখনই অনলাইন জগৎটা আস্তে আস্তে বিকশিত হইল, বিশেষ করে এই যে বর্তমানে যেমন রিলসের জগৎ, রিলস তৈরি হয় ফেসবুকে, তারপরে চলে আসলো হইলো টিকটক, এক বিশাল প্ল্যাটফর্ম। এই যে কয়েকটা প্ল্যাটফর্ম চালু হয়েছে, ইনস্টাগ্রাম, বিভিন্ন জিনিস, হ্যাঁ, মেটা তৈরি করে দিছে অনেক কিছু। এই যে পরিস্থিতিটা ওয়ার্ল্ডকে, মেয়েদেরকে তার হাতে একটা পাওয়ার দিয়ে দিল, মানে সোর্স অফ পাওয়ার। এখানে আরও কিছু কথা আছে, দেখবেন সমাজের সবচেয়ে অবহেলিত যে অংশ, সেটা নিয়ে আমি কথা বলবো। তারা হইলো প্রস্টিটিউশনের যে বিজনেসে যারা ঢুকে গেছে, তাদের জীবন যে কোন জায়গায় আছে সেটা আমাদের উপলব্ধি করা উচিত। তবে আসেন এই যে সামাজিক যে অবক্ষয়টা ভাঙার যে মানে সিস্টেমেটিক যে চলছে, যে আমাদের কিছু এই ধর্মের কথা বলে যে ধরনের মানসিক অবস্থা তারা তৈরি করে মেয়েদেরকে ব্লকিং করার পরে, হ্যাঁ আপনি করতে পারেন ধর্মের সুষ্ঠু ব্যবহার করে সমস্তটা, যে আপনি যদি কোনো কারণে শারীরিক অক্ষমতা থাকে বা তারে যে তার যোগ্য অনুযায়ী তাকে সুন্দর, আপনি তো একটা সুন্দর মেয়ে বিয়ে করছেন, আপনি তাকায় দেখেন আপনি হয়তো কালো কুচকুচা বেশ সুন্দর, তো আপনার ওয়াইফ তো আপনাকে পছন্দ না করে, কিন্তু আপনি বলবেন আমার তো তার সে তো আমার জন্য আল্লাহ পাজরে রেখে তার আমার পাজরে হাত দিয়ে তারে বানায়, সেই জন্য আমি পাইছি না, সেটা তো আলাদা। আপনি চেষ্টা করছেন, আপনার টাকা ছিল বা কোনো সমস্যা ছিল, আপনি কি করছেন ওই মেয়েটাকে ভোগ করার জন্য আপনি বাবা মারে পেশার বা লোভ দেখায় বিয়ে করে ফেলাইছেন। এতে কিছু সে কিন্তু এই বিয়ের সংখ্যা অনেক আছে বাংলাদেশে, যারা কিনা এর সাথে সংসার করতেছে, ঘুমাইতেছে। ওই মেয়ে কিন্তু তৃপ্ত না আপনাকে নিয়ে, কারণ কি সে চাইছিল একটা সালমান খান, তারপরে শাকিব খানের মতো একটা ছেলে, যাকে নিয়ে সে সংসার করতে চাইছে, ঠিক আছে, কিন্তু সেটা পায় নাই। তার মনে ক্ষোভ জমছে দিনে দিনে।
এটার উৎকৃষ্ট প্রমাণ দিয়ে আপনি টিকটকে যান বা আপনি রিলসে যান, গিয়ে দেখবেন এই সেম ঘটনাগুলো আপনি খুঁজে পাবেন, এটা মিলে যাবে তার জীবনের কষ্ট। এখন এমনও মেয়ে আছে যে তার জীবনে প্রচুর বছর হয় তার স্বামী সংসারে তার সাথে কোনো বনিবনাত নাই, সমস্যা আছে। তারপরে আবার ছেলেরা কি করছে, এখানে যারা বিয়ে করছিল তারা দেখে যে অর্থের চাপে, এক নাম্বার যে অর্থ সংসার চালাতে লাগে সেটা তার কাছে পর্যাপ্ত নাই, ভালো ব্যবসা নাই, তারপরে সে আবার চলে গেছে আরেকটু বাইরে। কোন দিকে, যেটা আমি কিন্তু সব মানুষ নিয়ে বলতেছি না, সমাজের একটা শ্রেণীর অংশের কথা নিয়ে, তারাই তো সমস্যা, যারা ভালো আছে তো ভালো আলহামদুলিল্লাহ। তো তারা ধর্মীয় অনুশাসনকে এমনভাবে শিখে আসছে যে তাদেরকে ওই চাপে রাখছে যে মেয়েটা চাইতেছে বাইরে খোলামেলা ঘুরতে চায়, হ্যাঁ সে সংসার করবে, কিন্তু তার সে চায়, সে বোরকা পরে আটকে থাকতে চায় না, ট্রেন্ডের মতো থাকতে চায় না, সে কী চায় যে আমি একটু প্যান্ট পরবো, আমি একটু জিন্স প্যান্ট পরবো, আমি একটু আড্ডা দিব, আমার চলাফেরা একটা নায়িকা যেভাবে চলে সেটা। আমি বলবেন এটা তো অন্যায় না, তার চায়, তার মন চায়, আপনি এটাকে অন্যায় বলেন আর ন্যায় বলেন, এটা করে তো সমাধান করা যাবে না। সমাধান করতে হলে আপনাকে তার রাস্তায় দিয়ে তার ভুলটা বুঝাই নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন খারাপ হয়ে গেলে সেটা আলাদা, সেটা তো আল্লাহই জানে, প্রত্যেকটা মানুষের দায়িত্ব তো আল্লাহ নিছে। এখন সে যখন এই খারাপ দিকে যাইতে চাইলো বা এটা আপনার দৃষ্টিতে, কিন্তু আসলে আপনার এখানে যদি সুখী না থাকে, সে খারাপ, সে বড় বড় খারাপ তো অন্য কিছু না। যখন এই সমাজের 30 বছর 40 বছরের এই রেঞ্জম তার জীবনে চলছে, এখন আপনি দেখেন টিকটকে নাচে গানে দেখবেন 30-40 বছরের মহিলারাও, কেন তারা এই যে লাইলা কেন লাইলা তৈরি হয়েছে, কেন এই যে শিখা তৈরি হয়েছে, কারণ কি জানেন, এই সমাজের এই অবস্থানের জন্য। কারণ তারা যে স্বামীর যে সুখ দরকার ছিল, যেটা দিলে সে মানে মানুষটাকে নিয়ে হ্যাপি, সুন্দর মানুষ পাইছে, খুশি, টাকা পাইছে কিছু খুশি, এটা তো দেখা গেছে হয়তো কোনো জায়গায় টাকা পাইছে, কোনো পায় নাই, সুন্দর মানুষ পায় নাই। আবার সুন্দর মানুষ পেয়েছে, টাকা নাই, আবার সুন্দর মানুষ গিয়ে আরেক মহিলা বাইরের, তার সাথে তার রিলেশন, তার সাথে তার সম্পর্ক গড়ে গেছে। এই যে সম্পর্ক গড়ে গেছে, এটা সে ভাঙতে পারতেছে না। এই যে ভাঙতে পারে না, সেটা কার জন্য? এই সমাজ ব্যবস্থাপনার জন্য। কারণ সে গোপনে তার সাথে সম্পর্ক, আবার বিয়ে করে ফেলিতেছে, তাকে ছেড়ে চলে গেছে গা। এই করতে করতে এখানে লক্ষ লক্ষ নারী একটা জায়গায় কষ্ট, দুঃখ এবং একটা স্যাড লাইফ সে তৈরি করছে। তৈরি করার পরে কিছু নারী আছে যে সে তার পেটের দায়ে পৃথিবীর যে বিপদগ্রস্ততার লাইফ আছে। আচ্ছা, কেন না পেটের দায়ে সেটা বলি। ধরবেন এখন যদি আমি কথা বলতে যাই যে প্রস্টিটিউশন ব্যবসা বেছে নিছে পেটের দায়ে, বলবেন যে এটা তার স্বভাবগতভাবে, এটা ভাই সাপোর্ট দেওয়ার মতো না, এটা ভুল কথা। কারণ কি, সে যদি একটা নারী একটা ভালো সক্ষম ছেলে পায় যে তার শারীরিক চাহিদা মিটাবে, তার অর্থনৈতিক, তার খাবার চাওয়া পাওয়া সব দিবে, তাইলে মাস্ট বি সেই নারী তাকেই দেবতার মতো ভালোবাসবে। আপনার বউর দিকে তাকান, যারা ভালো সংসার করতে দেখেন দেবতার মতো, সে অবতা দেয়। কিন্তু এগুলার কোথাও কোনো ঘাটতি থাকলে, চাওয়া পাওয়ার ঘাটতি থাকলে, ধরেন একটা বাড়ির চাওয়া আছে, স্বপ্ন, হ্যাঁ বলতে পারেন ওই নারী তো বেশি চাইতে পারে, এটা অন্যায় না, অন্যায় সে আল্লাহ বুঝে, কারণ সে চাওয়ার মধ্যে হইতে পারে তার চাওয়া। কারণ একজন এলাকার একটা এই যে শেষরা ব্যবসায়ী দিয়ে এমপি হয়ে গেছে, সে চাইতে পারছে না। এই যে বিভিন্ন জায়গায় যে একটা বাউল গান গাইছে রাস্তাঘাটে, সেও এমপি হয়ে গেছে, এগুলো চাওয়ার সাথেই তো হয়েছে। তো এটা অন্যায় হইতে পারে, কিন্তু এখন কথা হচ্ছে এটা চলবে। আপনি এখানে সমাজ ব্যবস্থাপনায় আদিমকাল থেকে প্রস্টিটিউশন ব্যবসাও কেউ বন্ধ করতে পারে নাই। 2-3টা জিনিস আসে নিষিদ্ধ, সেগুলো চলতেছি সমাজে থাকবে। যেমন দারিদ্রতা, সেটা আপনি শেষ করতে পারবেন না যত বড় উন্নত রাষ্ট্রই হন, এটা আজেরা পৃথিবীর দারিদ্রতা শেষ করতে পারবে না। দারিদ্রতার মানসিক দারিদ্র থাকবে। আপনি বলবেন উন্নত বিশ্বের এত দামি দামি দেশ ফিনল্যান্ড, আমেরিকা, তারা দারিদ্র, তাদেরও দারিদ্রতা আছে, কারণ সে যেখানে আছে তার উপরের লেভেলে, ধরেন সে আছে, তার গাড়ি মারছে, যা যা আছে সব আছে, কিন্তু তার চেয়ে উপরে একজনের হেলিকপ্টার দা চলে, সে ওই দিকে তাকালে সে নিজে দারিদ্র, সে ভাবে যে আমি এই সমাজে সোসাইটির মধ্যে এখানে দারিদ্র। আপনার গুলশানে যান, সবচেয়ে দামি এলাকা, গিয়া দেখেন ওইখানে দরিদ্র আছে না? আছে। এই গুলশানের ধনীর মধ্যে দরিদ্র আছে, ধনীর মধ্যে একটা দরিদ্রতা থাকে। কেউর বাড়ি আছে, কেউর গাড়ি আছে, তার গাড়ি নাই, তো সে একটা পুরান গাড়ি চালায়, তার এটা দারিদ্রতা। এখন কথা হচ্ছে এই যে দারিদ্রতা আপনি শেষ করতে পারেন, এটা অদৃশ্যভাবে থেকে চাহিদার লেভেল, এটাই দারিদ্রতা। দারিদ্রতার আরেক মিনিংস হচ্ছে চাহিদার লেভেল। হ্যাঁ, কোন হিসেবে দারিদ্র দাঁড়াইতেছে? চাহিদার লেভেল। এটা চাহিদার লেভেল ধরে দারিদ্রতার ক্লাসিফিকেশন করা উচিত। এখন কেউ শুধু খাবার বাঁচার জন্য শুধু চায়, ওইটা একটা দারিদ্রতার লেভেল। আবার যে কিনা মাসে 50,000 টাকা কামায়, একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে, তার ওই ফ্ল্যাট কেনার খুব ইচ্ছা এবং একটা গাড়ি কেনার ইচ্ছা, সেও একটা দরিদ্রতা, উপরের লেভেলটা যখন দেখে। তো প্রতিটা মানুষ পোর লেভেল, ঠিক আছে? তো এখন আসেন এই যে নারীটা যখনই সমাজে এই যে সন্তান নিয়ে যখন তার স্বামীর হাত থেকে সে বাইরে গেল বা সমস্যায় পড়লো, তখন কি করে সে?
তখন রাস্তায় ঘুরে। এখানে পাশে আরও 2টা ভাই থাকে, বিভিন্ন থাকে, যে গরিবের ভাবি সকলের ভাবি হয়ে যায়। বিভিন্ন লোক আছে, তারা তাদেরকে নেয়, তাদের সাথে সম্পর্ক জড়ায়। তখন ওই মানুষটা স্বপ্ন দেখায়, স্বপ্ন দ্বারা আবার ওইটাও ভাঙিয়ে দেয়। তখন সে রাগ করে চলে যায়, বিভিন্ন খারাপ জায়গায় যেতে পারে, বা গার্মেন্টসে যায় টাকার জন্য, বিভিন্ন সমস্যার জন্য। এটাই বাস্তবতার লাইফ চলতেছে। আচ্ছা, এখন তখন কি হয়, সমাজে একটা ভয়ঙ্কর জায়গা, এইটা আমাদের সরকার ব্যবস্থাপনায় মানুষের গতি চলার যে রাস্তা এবং সামাজিক যে আইনগুলো আছে, বা যেভাবে সমাজকে সুন্দর রাখা যায় যাতে সেটা আগে করা উচিত ছিল। এই ধরনের যে কার্যক্রমগুলা হচ্ছে সমাজের ভিতরে, মানে নির্দিষ্ট যে তারা তাদের মতো, দেখা গেছে একজনে মানে দরিদ্রের জন্য তার সংসার টিকতেছে না, তাকে যদি সরকার সাপোর্ট দিত তাহলে সংসারটা সুন্দর টিকতো, সেখানে নাই। তো একটা নারীকে নিয়ে প্রেমের ফাঁদে ফেলা এক জায়গায় নিয়ে একটা ছেলে বিক্রি করে দিতেছে, তারপরে বলতেছে যে সে প্রস্টিটিউট হয়ে গেছে। আচ্ছা দেখেন, প্রস্টিটিউটের লাইফের হিসাব করে এখানে আসে, কষ্টের লেভেলটা খুবই কষ্টের লেভেল। আপনি খুঁজে দেখেন যে আপনি যদি এই দেশ থেকে একটা প্লেনে করে আপনি একটা প্রস্টিটিউট দেশে যান, ধরে নেন এখানে লাস ভেগাস আছে, যেটা হলো প্রস্টিটিউটের মতো আছে আমেরিকা, তারপরে আপনি থাইল্যান্ড যান, সেই সব জায়গায় গিয়ে দেখবেন যারা মানে আপনার মার্কা করা প্রস্টিটিউট, তাদের জীবন লাইফটা কি। সে বিদেশি একটা লোকের সাথে সম্পর্ক করলো, তার সাথে 5 দিন 10 দিনের জন্য রিলেশন ঘুরতেছে, তার সাথে সংসার মানে ওয়াইফ স্বামী স্ত্রীর সম্পর্ক রয়ে গেল, ওই ধরনের অবস্থা করলো, কইরা কি হলো, তার কাছ থেকে সে প্রচুর একটা ডলার টাকা নিয়ে গেল, যেটা তার উন্নত লাইফ দিয়ে সে একটা গাড়ি কিনতে পারে, সে বাড়ি করতে পারে, সে 1 বছর কাজ করলে তার জন্য একটা বড় বড় হয়। আর আমাদের দেশে প্রস্টিটিউশন ব্যবসার বিরুদ্ধে আমাদের সকল মানুষ সোচ্চার, এত কথা বলি, বকা দিই, তারা কেন হইছে প্রস্টিটিউশন এই রাস্তায় গেছে, এটা নিয়ে আমরা খেয়াল করি না। কারণ আমি যে যুবক, আমি যে এই সমাজের যে ছেলে, বা আমাদের কারণেই তো অনেক মেয়ে কি হয়, এই প্রস্টিটিউশনে যায়। আমাদের চাওয়ার জন্য তারা আসে, তার সেই ইচ্ছা করে হয়েছে, কারণ তার বাবা আছে, তার মা আছে, বয়স হয়ে গেছে, তার ভাই নাই, চলে গেছে, সংসার ইনকাম নাই, সরকার দেখে না, সে তখন নারী হয়ে বিভিন্ন জায়গায় গেলে তাকেও দেখবেন নাটক টাটকে দেখাইতে বিদ্যা না, যেমন তাকেও বলে যে তুমি আমার কাছে আসো, তোমার কিছু টাকা দিব না, মহাজনরা মুখে টানে, তখন চিন্তা করে দেখে তো এদের লাভ কি, তখন তার বেতনও তার চলে না, লাস্টে সে এই পেটের দায়ে বলেন, বা আপনি বলেন সুখের দায়ও যেতে পারে, কারণ তার স্বামী বা যে ছেলেটা তার সাথে রোমান্স সেক্সুয়াল কাজ করছে, সে দেখা যায় তার তৃপ্তি দিতে পারে না, তাতে সমস্যা তার বাড়ছে, সে চিন্তা করছে আমি এখন অন্যদিকে যাই, বাইরে যাই, আরেকজনের কাছে সুখ খুঁজতে যায়। তো এটাও ঘটবে না, এটাও কিন্তু বাস্তবতা, এই সমাজের একটা মিথ আমরা অস্বীকার করলাম ভাই, এমন একটা জায়গা যে আমি অস্বীকার করি, লাভ নাই, এটাই বাস্তবতা। আপনি হিউম্যান মানুষ হিসেবে যদি মনে করেন যে আপনার শরীরে সেক্সুয়াল অবস্থা না থাকে, তাহলে অস্বীকার করে লাভ আছে? এটা তো সবার আছে, সেই উপর থেকে নিচ পর্যন্ত সকল ব্যক্তি একই জায়গায় আছে, আল্লাহ মানুষকে এইভাবেই তৈরি করছে। যখনই সে এই প্রসেসের একটা কষ্ট দুঃখের মধ্যে সে পড়ে যায়, তখন সে দেখেন আমাদের দেশে দৌলতদিয়া পাটুরিয়া যেটা বলতেছে, ওইখানে একটা প্রস্টিটিউশনই আছে, আমাদের অনলাইনে প্রচুর আসে এই মিডিয়ার খবরগুলো। তো এইখানে অনেক লোক থাকে, এদের জীবন দেখেন, আমি ভিডিও দেখলে বোঝা যায়, বা যাই দেখেন আপনি, তাদেরকে আমরা ঘৃণিত চোখে দেখতেছি, তাদেরকে সমাজে দেখেন কি অবস্থা। তারা এত বছর ভোটার ছিল না, মজার বিষয়, গত সরকার খুব সম্ভবত আইসা শেখ হাসিনা সরকার তাদেরকে ভোটারের ব্যবস্থা করছে, সামাজিক মর্যাদা দিছে তাদেরকে, যে তোমরা ভোটার নাগরিকত্ব যে হিসেবে তুমি ভোটার করবে। এখন সে প্রস্টিটিউট হয়েছে, কেন হয়েছে না হয়েছে এটা তোমার আমার মাথা ব্যথা কেন? কারণ সৃষ্টিকর্তা যদি হয়েছে, তুমি যদি পারো তাকে ভালো পথে নিয়ে আসো, এই জন্য তুমি সোয়াব পাবা, এটা আল্লাহর সিস্টেমের মধ্যে আছে। আল্লাহ তার বিচার করবে, সেই তার মৃত্যুর পরে বিচার, সে যে অন্যায় করছে খারাপ করছে, বিচারক তুমি না, বিচারক তো সেই আল্লাহ, সে তার অন্যায়, তুমিও তো বিচার। যেমন আমি যদি আমরা যে মানুষগুলো বলে আমরা খুবই ভালো, আপনি বুকে হাত দিয়ে বলেন যে পৃথিবীর কোন মানুষ যে নরনারী সহজে কয়জন ব্যক্তি আছে, শতকরা যে কয়জন ব্যক্তি আছে যে দ্বিতীয় নারীর কাছে বা দ্বিতীয় পুরুষের কাছে যায় নাই বিয়ে করেও? খুঁজে পাওয়াটা খুব কঠিন, তাই না? তাহলে এখন উনি যদি ওইভাবে প্রকাশ্যে করে সব কিছু, আল্লাহ তো এইভাবে কোনো কিছু বলে নাই যে এরা প্রকাশ্য করলে এদেরকে মেরে ফেলো, এই করো, বা তারা খুব খারাপ, এটা না। এটা হলো আগে দাসপ্রথা ছিল না, দাসদের কি করতো, দাসদের সাথে কি তারা খালি বসে বসে খাওয়াইতো না, তাদের সাথে সম্পর্ক রাখতো, দাস পালতো, টাকা পয়সা সম্পদ সব দিত তাদের, ঠিক না, থাকার জায়গা দিত, তাদের মর্যাদা দেয়। এখন আমাদের যে সমাজে এই যে প্রস্টিটিউশন যে বিজনেসে, যেমন বিদেশিরা যে বললাম থাইল্যান্ড, এখানে কি হইতেছে,
তাদের উন্নত জীবন কি দেখেন, তাদের বডি মেকআপ, তাদের শরীরের পোশাক আশাক, তাদের খাবার লেভেল, তাদের ঘুমানোর লেভেল, তাদের যে হোটেল বা তাদের বাড়ি, এগুলো চিন্তা করা যায়। তাদের যে এই প্রস্টিটিউশন বিজনেস দিয়ে তারা কী করছে। আচ্ছা, আমাদের দেশে এটা দরকার নেই, ইসলামিক রাষ্ট্র, ভালো থাকেন সবাই, ইসলামের মেন্টালিটি থাকতে হবে, ভ্রাতৃত্ব বন্ধনে। তাই আমি যে কিছুক্ষণ আগে বললাম না গোড়ার দিকে, যে আমাদের পরিবারের মধ্যে তো আমরা তাদেরকে সুখ শান্তি দিই না, মেয়েদেরকে নিয়ে আমরা মেয়েদেরকে আমরা পণ্য হিসেবে নিতেছি। যে আমরা যেহেতু এই সমাজে এখনও রাস্তায় দাঁড়ায় বলি মাল যায়, বা এই ধরনের কথা বলি, বা তাদেরকে কোন দৃষ্টিতে আমরা দেখি, ঠিক আছে, তাদেরকে তো সম্মান দেওয়ার চেষ্টা করতেছি কম। এখন হয়তো কিছু সোচ্চার হয়েছে, কিন্তু বেশিরভাগ তো এই ধরনের। তো এই নারীরা তো এখন, হ্যাঁ, তাদের মনেরও কিছু ব্যাপার আছে, যে তাদের মন উড়ু উড়ু, তাদের ভাল লাগে, তারা বিভিন্ন তো এখন আপনি দেখেন, আপনি সেই পাটুরিয়া দৌলতদিয়া যান, গিয়ে দেখবেন, ওইখানে যাওয়ার পর আপনি যাইলে যে মানুষ খারাপ হবে না, দেখেন গিয়ে তাদের জীবন সম্বন্ধে জানতে চান। আপনি পৃথিবীতে আসছেন নিজেকে ভালো রাখার জন্য না, খালি আরেকজনকেও ভালো রাখার জন্য। গিয়ে দেখেন তাদের অবস্থা, তারা আপনার কাছ থেকে যে অর্থটা নিব, বা আমার কাছ থেকে নিল, বা অন্য মানুষের যে খদ্দর পাইলো তার কাছ থেকে যে টাকাটা নেয়, এটা খুবই নগণ্য। তার জীবন জীবিকা, তার মৃত্যু, তার ঘর দেখেন, তার শোয়ার ব্যবস্থা দেখেন, তার ঘুমের জায়গা, তার খাবারের ব্যবস্থা দেখেন, তার শারীরিক অবস্থাতে তাদের এইডস হয়ে যেতেছে এক এক সমস্যা। তাদের প্রতি এই পৃথিবীর কোনো মানুষের এই নাই, মানে কি বলে, মানে মমত্ববোধটা নাই। কারণ তারা যে ধরেন একটা নারী তার শরীরের, মানে তার যে অহংকার করার বা মানসিক গরিমা করার সেরা যে তার জন্য যেই রাখা হয়েছে, তার যে দেহ অবশ্যটা, সেটা সে রাস্তায় বিকিয়ে দিল, হ্যাঁ, নষ্ট হয়। তার দোষ না, হ্যাঁ দিছি, ঠিক আছে, সমাজের এই দোষ, সমাজে তার ভালো অবস্থান, রাস্তায় রাইট হইতে দেয় না, হিউম্যান রাইটস দেয় নাই, তারে বাঁচার রাস্তা দেয় না, সে ওইখানে গেছে। অনেক লোক বিক্রি করে দিছে নারীদেরকে নিয়ে, এই ঘটনা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ওই নারী যখন বড় হয়, এই জায়গায় থাকে, খায়, তার একটা সন্তান হইলেও তার পরিচয় নাই, ঠিক আছে, এই যে ভয়ঙ্কর একটা অবস্থা। তারপরে যখন মারা যায়, তার মাটি দেওয়ার পর্যন্ত কোনো হুজুর বা কেউ গিয়ে এটা ধোয়া পড়ে না, বা তাদেরকে একটা কবরস্থানে জায়গা দেয় না, ঠিক আছে। এই যে রাস্তা, উনি যে সমাজে পৃথিবীতে বাঁচতে আইছিল, তার যে সে কি আসলে কি রোমান্স করতে কি সারাদিন একটা মানুষ পারে, যে সারাদিন রোমান্স করার জন্য আমি আসছি দুনিয়াতে? সম্ভব না, একটা লিমিট সময়, এরপরে সারাদিন কাজ করে। তো ওই নারীর তো বিভিন্ন, তার পক্ষ বিপক্ষের বিষয় না, তাদেরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা আছে, আমাদের যে এই সমাজের যে বড় বড় সেক্টরগুলারে যে রাজনীতিবিদ বলেন, এই যে বড় বড় ব্যবসায়ী বলেন, এদের যে পরিকল্পনা নাই, এটা কেন করেন? তাদের তো এই সম্বন্ধে তাদেরকে উচিত একটা ভালো জায়গায় রাখা। আচ্ছা, ধরেন আমি প্রস্টিটিউশন একটা ব্যবসা হিসেবে যদি নিয়ে থাকে দেশের এই লোকগুলো, এখানে অনেক লোক তো আমি কিছুদিন আগে অনেক লোকের সাথে কথা বলি, বললো যে ঢাকা শহর বলতে বলে টঙ্গী, গাজীপুর, এই পাশ থেকে ধরে একদম পদ্মা মা পর্যন্ত, বা এদিকে যাত্রাবাড়ি যেই এরিয়া আছে, বিশাল একটা ঢাকা, হ্যাঁ, 2-3টা জেলার মুখ ধইরা। তো এই ঢাকার এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলের মধ্যে নাকি কয়েক লক্ষ না হইলেও আছে এই প্রস্টিটিউশন ব্যবসার সাথে ভাসমান, বিভিন্ন জায়গায় ফ্ল্যাটে কাজ করতেছে। কিন্তু এদেরকে আধুনিক সমাজে জায়গা করে দেওয়া মানুষের নাকি প্রয়োজন হয়, এটা একটা চাহিদা। তাহলে আপনি এদেরকে একটা বিভিন্ন সমস্যা থেকে, যেমন আপনার বাঁচার জন্য, যেমন আপনি দেখেন এই কয়েকদিনের মধ্যে যে টিভির খবরে বিভিন্ন জায়গায় সবসময় দেখি, সরকারের কিছু আইনশৃঙ্খলা বাহিনী, আবার এলাকার কিছু পাতিমাস্তান, বিভিন্ন খারাপ লোক, এরা কী করে, বিভিন্ন জায়গায় একটা ছেলে মেয়ে বা কোনো জায়গায় খারাপ কাজ করতেছে, বা যাই করে, এদের সামাজিক, এদের শারীরিক চাহিদা আছে, এরা করতে চাইছে, এইখানে গিয়ে তারা কী করে, হামলা দেয়, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসেন আইন বলে, হ্যাঁ, নিয়ে আসা কী করেন, এদেরকে ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখান, তাদেরকে ছোট করার মানবিক দিক। আপনি কী করতেছেন, একটা মানুষের শরীর বিক্রি করে শেষ জীবন চালার জন্য সে পার ডে 2-3 হাজার টাকা ইনকাম করে, 1500 ইনকাম করে, ওইটা দেশের সংসার। তাদেরকে কি আপনি সিকিউরিটি দিচ্ছেন? তাদেরকে কি আপনার যে এই ব্যবসায় যে জড়িত হইলো, তাদেরকে ওইখানে নিরাপত্তা জোনটা দিচ্ছেন? যে আপনার অন্যান্য ব্যবসায় তো নিরাপত্তা জোন আছে, এখানে তো এটা নাই। তো এই মানুষগুলা আপনি কি ধরে নেন, আপনি সমাজ থেকে এইটা 0% করতে পারবেন যে আমি প্রস্টিটিউশন ব্যবসা কোনোভাবে আইন করে বন্ধ করে দেবে? কেউ করতে পারবে না, পারেন না। পারলে গুলি করেন, ওই করে মরে যাক, পরে আর কেউ করবে না, সেটা তো করতে পারেন না। কিন্তু এইটা যেহেতু চলবে, যেহেতু এটা হবে গোপনে বা ওপেনলি, তাই এটার একটা রুলস রেগুলেশন নেই, যে রেগুলেশনের মধ্যে এরা নিরাপদে থাকে, এদের জন্য একটা ভালো আবাস থাকে, তারা জীবনে ভালো জীবনের সময়টুকু তারা ভালোভাবে পার করতে পারে, তার বাবা মার এসে দেখতে পারে, তার জীবিকা নির্বাহ করতে পারে। এগুলো উচিত তো তাদের। কারণ মানবিক দিকে দেখেন, আমি আপনার কি বলে, আপনার ওই যে
এই চ্যানেল বিদেশি ওই যে আল জাজিরার একটা প্রতিবেদন দেখছি দৌলতদিয়ার উপরে, যে তাদের জীবনের কি কষ্ট লেভেলটা, যে তারা এই স্বাস্থ্যহানিতা ভুগে, তারা মাঝে মাঝে ওরাডেক্সন ট্যাবলেট খায় নাকি মোটা হয়, বিভিন্ন তাদের এইতে পানি চলে আসে, তারা মৃত্যুবরণ করে খুব দ্রুত, অল্প বয়সে তারা সেক্সুয়াল কাজ করতেছে, তাদের যে থাকার যে পরিবেশ এগুলো দেখাইলো, তারপরে নোংরামি যে রাস্তাগুলো, এখন এইগুলোকে ডেভেলপ যদি আপনি না করেন এই শ্রেণীর মানুষ কি ধ্বংস হয়ে যাব না? নারীরা ধ্বংস হয়ে যেতে সুইসাইডে। এখন দেখেন করেন নাই, ঠিক আছে, দেখেন সৃষ্টিকর্তা মানুষকেই চালায়, সেই বিচার করে। এটার অপর সাইড কী হইতেছে, আমাদের সমাজের ভিতর ঢুকে গেছে এরকম আরেকটা, এটা অন্য একটা দৃষ্টি দেওয়া। যেমন এই যে বলতেছে আপনি অনলাইন, আপনি বিশ্বাস না হলে আপনি এখনই অনলাইনে যান, দেখেন টিকটকে যান বা রিলসে যান, গিয়া দেখেন শত শত নারী আছে, হাজার হাজার নারী, কয়টা নারী দেখবেন আপনি, কয়টা পুরুষ দেখবেন? নারীরা কী করছে, ছেলেরা পর্যন্ত স্কটে ঢুকে গেছে। এরা কি করতেছে, এরা সার্ভিস দিতেছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে, যে টাকার বিনিময়ে, হ্যাঁ, তারা একটু উন্নত মানে পার্সোনাল, মানে সমাজে দেখলে চিনবেন না, বোঝা যাবে না, কিন্তু তারা সার্ভিস দিতে। আচ্ছা, এই যে ডেভেলপমেন্টের এই যে এখানে ঢুকে গেল, এটা কার কারণে? এই যে কারণ আমাদের মতো পুরুষের কারণে। কারণ আমাদের পুরুষরা তাদেরকে সঠিক মূল্যায়ন দিয়ে তাদের সংসারে জায়গা দিনে, খাদ্যের অভাব রাখছি, হয়তো খাদ্য দিলেও তার শারীরিক চাহিদা পূরণ করতে পারি নাই, সমস্যাগুলো রাখছি, বা তার মন আসলে আমাদের সংসার করতে চায় না, সে খুবই ঘুরতে চায়, খারাপ দিকে যায়, ঠিক আছে, তাকে ওই দিকেও আমি ঠিকভাবে নিয়ে যাই না, আটকায় রাখার চেষ্টা করি, বিদ্রোহ করে চলে গেছে। এই যে তার চাওয়ার মধ্যে যে আমি বোঝানো বা আমি বুঝে তোলে, একটা চাওয়াটা তো বুঝতে হইব, ওই নারীর চাওয়াটা আমাকে শুনতে হবে, বুঝতে হইব, ওই নারীর চাওয়াটা আমার ব্রেনে নিতে হইব, তারপরে আমি তার সাথে কথা ইন্ট্রোডিউসে যাব, তারপরে তাকে সেন আমি একটা লাইমলাইটে নিয়ে আসা যাবো, যে একটা স্পটে নিয়ে আসা যায়, যে তুমি এখানে থাকো, এখান থেকে সরলে তোমার জন্য ক্ষতি, ভয়ভীতি হয়। তো সেটা তো আমরা খুঁজি নাই, দেখা গেছে বিয়ে করছি, ফালাই থিয়া 6 মাস তার সাথে সুখের সংসার করে, পরে দুঃখের সংসারে বাসায় আমি চলে গেছি, গিয়া কী করছি, আমি আরেকটা নারী পাইছি হচ্ছে সুন্দর ওইখানে। এখন দেখেন, এখন বুঝবো বাংলাদেশের জনগণ, আমরা যে জনগণ যেই রাস্তায় আসছি, যেমন টিকটকের প্রভাব, আপনার রিলসের প্রভাব, ইউটিউবের প্রভাব যা আছে, এখানে কি করতেছে, এখন পুরুষের থেকে নারী ভয়ঙ্কর দিকে যাচ্ছে। কারণ এটা আমাদের দোষ, কারণ তারা এখন পুরুষকে জোর করে নিয়ে আসতেছে তার কাজের জন্য, ভালোবাসা দিয়ে হোক, চাওয়া দেওয়া হোক, মিথ্যে দেওয়া, টাকা দিয়ে। আপনি দেখেন সমাজে সেটা ইস্টাবলিশমেন্ট আছে কি না, সেটা আমি আপনারা ইমিডিয়েট দেখাই দিই। দুইটা ঘটনা, সেটা হলো কি, লায়লা আর হইল মামুন, তাদের লাইফটা আপনি খেয়াল করেন, পুরো ঘটনাটা দেখেন, 3-4 বছরে একজন টাকাওয়ালা মহিলা আর একজন দরিদ্র, একদম নিচু শ্রেণীর, হয়তো সে নাকি ওই যে নাপিত ছিল, চুলটুল কাটতো, মামুন, সেই ছেলে কিছু টুকটুক করতো, একটু ভিডিও করার সুযোগ পাইছে, সে তো দেখতে একবারে নায়কের মতো উঁচা লম্বা, তাও না কোনো রকম। এই ছেলেটারে ওই 50 বছর এক মেয়ে, সেও টাকাওয়ালা, সম্পদ আছে, আছে, সে কী করছে, তারে দরকার, সে কী করছে, তারা আইনা নিয়ে আসছে, আইনা তারে ভোগ করতেছে, খাইতেছে। আবার তারা কিন্তু এইটা একটা ব্যাপার ঘটনা ঘটাইছে, যে এটা নিয়ে যদি আবার এই মিডিয়ার জগতে তোলপাড় করা যায়, তাহলে আমার দিয়ে, ওনারা তো জানে এখন শাকিব খান ছাড়া ছবি হয় না, তাহলে ওনারা কেমনে ছবি টবি করবো, স্বপ্ন থাকলে হইব না। তাহলে মিডিয়ার মধ্যে যদি আমাদের পারিবারিক গল্পগুলো রে গেঞ্জাম দেখাই দিই, তাহলে তো ভিউ, লাইক আর টাকাও আসে, সব মিলে তারা এগুলো করছে। আচ্ছা, সেম জায়গায় আসেন, ওই যে শিখা একটা আছে, যে টক পপ দেখে, যে একজনের গোপন অঙ্গ কেটে ফেলছিল, ওই যে শাকিব খান নাকি, ওই যে জুনিয়র শাকিব খান নামে, তারা যে কার্যক্রমগুলো করছে, তো সেইখানে ওই একই ঘটনা, এটাও সেম, ওই মেয়েরও টাকা আছে, ওর টাকা টুকানে দেখতে সুন্দর, ওরা নিয়ে গেছে। এখন সে ওই মেয়েরও 3টা বিয়ে হয়েছে, 2টা বিয়ে হয়েছে, তাহলে এই যে বিয়ের খবরগুলো নেন, তাহলে দেখবেন যে একটা মেয়ের কয়টা বিয়ে হয়েছে, পিছনে কেন হইতেছে, একটার থেকে আরেকটা দেখা যায় হয় না, তখন সে নষ্ট হয়ে যায়, সে বাদ দেয়। নষ্ট বলতে আমি নষ্ট বলি না, বলি যে তার চাহিদার সাথে সে চেঞ্জ করে সব কিছু, আর ব্রড লাইফে চলে যায়। এখন এরা কি চায় আসলে, সমাজ থেকে তারা শুধু সুখ পাইতে চায়, দুঃখ পাইতে চায় না। এখন বলবেন যে এটার মধ্যে সুখ কি? সুখ হলো যে একটা ছেলের সাথে একটা মেয়ে নারী থাকলে যে সুখ পায় না, এটা খাদ্য খাওয়া এক জায়গায়, আপনি সারাদিন এক জায়গায় কম্পিউটারে বড় বড় কাজ করেন, এদের কষ্ট না? আপনি বিশাল অফিসে চাকরি করেন না, কষ্ট। কিন্তু আপনারা যদি বলা হইতো একটা মেয়ে দিয়ে এই রেস্টুরেন্টে সকাল সন্ধ্যা খালি ঘুরবেন আর খাইবেন কিছুটা, তাহলে কি ওটা সুখ হইতো না? ওই সুখগুলো এখন কি চায় জানেন? প্রতিনিয়ত মানুষ সুখের মধ্যে ডুবে থাকতে চায়, দুঃখ যে আছে এটা সে নিতে চায় না। সৃষ্টিকর্তা যে দুঃখ রাখছে, এই যে সুখ খুঁজতে, সুখ বলতে না, আল্লাহ বলতেছে তুমি সুখ মানে সন্তুষ্টি পরের হিসাবে, এরা চায় সুখ। এই যে সুখ হলো ঠুনকো বিষয়, অল্প সময়ের জন্য। এই সুখটার জন্য তারা এই বিশৃঙ্খলা ওয়ার্ল্ডকে এই জায়গায় নিয়ে যেতে চায়, এবং
তার জীবনটা এমন একটা গল্পের সাজে সাজানো হয়। তাহলে আমরা যে ওই যে শ্রেণীগুলা নারী তৈরি করলাম, একটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরের একটা মানুষ, তারা কাজ করে ওইখানে, তারা সুখ, তাদের সময়ের অভাবে তারা সুখ খুঁজে পাইতেছে না। আরেকটা হলো দারিদ্রতার কষাঘাত বা বিক্রি করার হাত বা নিজের জীবন কুশৃঙ্খল বা খারাপ। আমি জানি একটা মেয়ে জন্ম হওয়ার একটা পরিবারতন্ত্রে থাকলে সে কখনোই তার স্বভাবগত নেচার যে সে বড় হয়ে একটা প্রস্টিটিউশনে ডাইরেক্ট চলে যাবো, এরকম দৌলদিয়াতে গিয়া বা ইন্ডিয়ায় এই যে আরও কয়েকটা জায়গা আছে, এইসব জায়গায় চলে যাবে, এটা কিন্তু সে মন থেকে চায় না। কিন্তু একটা সময় পরিস্থিতির উপর সে চলে যায়, তার ইচ্ছাই গেছে, বিভিন্ন ঝামেলা গেছে। আপনি পৃথিবীতে বাংলাদেশে যতগুলাই এই যে নাটক ছবি ধরেন, এই যে প্রস্টিটিউশন পাড়ার মেয়ে থাকে, নায়িকা থাকে, থাকে বিক্রি, আপনি প্রত্যেকটা ঘটনা দেখবেন যে মেয়ে ইচ্ছা করে গেছে এরকম না, সে তার পারিবারিক সমস্যা বা তার স্বামী তারে বিক্রি করে দিছে বা তার প্রেমিকা বিক্রি করে যায় বা জোর করে কোনো ভিলেন তাকে নিয়ে গিয়ে বিক্রি করছে, এরকম দেখায়। এটা ওই ঘটনার থেকে চলে আসে, ঠিক না? এখন তার মানে নারীদেরকে এখন যেভাবে এই শহরে এই বাংলাদেশে এখন এই যে আমাদের এশিয়ার মধ্যে আমরা বাংলাদেশের যে কালচারের মধ্যে ঢুকে গেছি, এটার মূল মন্ত্রের নষ্টের জায়গা হইতেছে যে এই দেশে কিছু মিডিয়া, এই যে যেটাকে আপনাকে খুব সহজ করে দেশে যোগাযোগ ব্যবস্থা, আপনার সাথে কমিউনিকেশন, আর আমাকে নগ্নভাবে খোলার যে রাস্তা, যেটা দেখেন আপনি এখানে শুধু এইগুলা বলবেন যে সে টিকটক করে না, ওইখানে বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলোর মধ্যে ওরা বৈশা এই যে সকলে মিল্লা কথা বলে, কনভারসেশন করে এবং তারা একটা স্কট যেটা বলে এরকম চালায়, ঠিক আছে, কোথায় কে যাবে না যাবে এরকম আলোচনাও করে। তো এই যে পুরা ব্যাপারটা এই দেশের সরকার যে তাদেরকে ওইখান থেকে বের করে না সংসারে ফিরে আনবো, সংসারে ভালো ইনকাম করাবে, স্বামী স্ত্রী সম্পর্ক ডেভেলপ হবে, তা আপনি খেয়াল করলে তো আগে সকল লোক যে ইন্ডাস্ট্রিতে কাজ করে, যত লোক যে কোনো জায়গায় কাজ করে, তাদেরকে ওই পারিপার্শ্বিক জায়গাগুলো অর্থনৈতিকভাবে তার বেতনটা ভালো জায়গায় দেন, তার যে খাবারগুলো আছে কী পরিমাণ এবং একটা বাসস্থান ভালো একটা ফ্ল্যাট দেন তাদেরকে, সরকার করে দেখ। এই যে হাজার হাজার কোটি টাকা দিয়া বিগত সরকার যেসব টাকা ধরেন নিচে এটা বাদ দেন, দেশে তো করছে এই যে কাজগুলা যে টাকা খরচ করছিল, এইগুলা দিয়ে এই দেশের যে জনসংখ্যা ধরেন ঢাকা শহরে 2 থেকে 3 কোটি 2.5 কোটি লোক থাকে, এর মধ্যে পরিবার তো 2 না 4 জন করে হলো 50 লাখ পরিবার আছে ধরে নেন, এর বেশি তো হইব না, এক পরিবারে 4 জন 5 জন করে আছে, তাই 2 কোটি হইল, 50 লাখ পরিবার আছে। তো এই 50 লাখ পরিবারের মধ্যে দেখেন 10 লাখ পরিবার নিজস্ব বাড়ি আছে, আর আর 30-40 লাখের নাই। তো 40 লাখ পরিবারে যদি 40 লাখ ফ্ল্যাট তৈরি করতেন এই বিভিন্ন জায়গায়, ওইগুলাই যে পদ্মা সেতু পরে করুন ভাই আমি, বা পদ্মা সেতুর দরকার এটা করছেন, বা অন্য জায়গায় মেট্রো রেলে ওইটার চেয়েও তো কম টাকা খরচ করেন নাই, ওইগুলার মধ্যে আমি ফ্ল্যাটগুলা করে ওর বাসস্থান দিই, মানে একটা থাকার জায়গা দিয়ে দিই সরকারিভাবে, এবং সে আমার কাজ করে দিবে, আমি ওর কাছ থেকে মান্থলি একটা কাজ পাবো, ঠিক আছে, বা সরকারের যে কোনো কাজে ওর আমি একটা ফ্ল্যাট করে সকলকে দিয়ে দিই। তাইলে কিন্তু এই যে আপনার বর্তমানে যে নারীরা যে এখন যেই রাস্তায় চলে যেতেছে বা যেদিকে ইনকাম রাস্তা খুঁজতেছে, এবং এখানে নারীরা কিন্তু হত্যার শিকার হয়, পুরুষরা তাদের বিভিন্ন ওয়েতে নিয়ে যায়, দেখা গেছে একজনের জায়গায় 5 জন দর্শনের শিকারের মতো করে ফেলা, তাকে হত্যা করে ফেলা। আরও কিছু ব্যাপার আছে, ধরেন সমাজ থেকে প্রস্টিটিউশন উঠাই দিবেন, সমাজে প্রত্যেকটা জেলা বা সদরে যদি একটা প্রস্টিটিউশন খারাপ জায়গা না থাকে, তাইলে ধর্ষণের মাত্রা তো অনেক বেশি বেড়ে যাবে। যেটা হলো একটা হলো ইচ্ছাকৃত বুঝা, তার সাথে বয়স ভিত্তিক সামাজিক সম্পর্ক না, মানে ওর ভিতরে সে কাজ করছে। আরেকটা হলো যদি এটা না থাকে তাহলে দেখবেন ওই জেলার মধ্যে সবচেয়ে বেশি কী হইব, দর্শন হইব, কারণ তখন সে কাউকে পাবে না, সে দর্শনের দিকে হাত বাড়াই যাবে। তাই আমি যেটা মনে করি যে সামনের যে ভবিষ্যৎ আছে সেখানে আমাদের হাত দেওয়া উচিত। নারীদের নিয়ে কাজ করতে চান, এগুলো দেখেন আপনি, এই অবক্ষয়গুলো এগুলো খেয়াল করা উচিত। শুধু ক্ষমতায় আসার জন্য সকলকে লাফালাফির দরকার নেই, আমাদের উচিত কী কারণে আমরা আসবো এটা প্ল্যানিং করা, ঠিক আছে? এই নিয়ে আরও কথা বলবো। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।